আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। বিষয়বস্তু হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। জীবজগতে মাইটোসিসের কতটুকু গুরুত্ব আছে সেই বিষয়গুলো আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে আমি বলবো যে এক নম্বর পয়েন্টে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। শব্দটা শুনে তুমি বুঝতে পারতেছো যে দেহ গঠনের ক্ষেত্রে একটি জীব দেহ হতে পারে উদ্ভিদ, হতে পারে প্রাণী, এতে দেহ গঠনের ক্ষেত্রে মাইটোসিস ভূমিকা হচ্ছে অতিশয় গুরুত্বপূর্ণ। আর এছাড়া বলছে দৈহিক বৃদ্ধির জন্য। দেখো, আমরা মাতৃগর্ভে ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে একটু বড় হয়েছে, ভূমিষ্ঠ হয়েছি। ভূমিষ্ঠ হওয়ার সময় সাইজ অনেক ছোট ছিলাম, আস্তে আস্তে আমরা বড় হয়েছি। যে এই বিষয়গুলো হচ্ছে মাইটোসিসের মাধ্যমে সম্ভব হয়েছে। উদ্ভিদের কথা ভাবো তোমরা, যে উদ্ভিদ কিন্তু জন্ম করা থেকে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত কি হয়, বৃদ্ধি পায়। তো এই বিষয়টা হচ্ছে কিসের মাধ্যমে হয়, মাইটোসিস পরিবর্তনের মাধ্যমে হয়ে থাকে। এবার আমরা হচ্ছে দ্বিতীয় পয়েন্টে যাবো, সেটা হচ্ছে বংশ বৃদ্ধি। বংশ বৃদ্ধি মনে রাখবে, বংশ বৃদ্ধির ক্ষেত্রেও মাইটোসিসের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এখানে একটা জীবের কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে ক্লেমাইডোমোনাস। এই ক্লেমাইডোমোনাস এই ক্লেমাইডোমোনাস নামক একটা জীব আছে, যে জীবের হচ্ছে বংশ বিস্তারের ক্ষেত্রে মাইটোসিসের ভূমিকা অতিশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা বুঝতে পারলাম যে মাইটোসিসের হচ্ছে ভূমিকা হচ্ছে কিসের ক্ষেত্রেও আছে, বংশ বৃদ্ধির ক্ষেত্রেও আছে। আর এবার আমরা তৃতীয় নম্বর পয়েন্টে যাব, জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে। জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি। তার মানে আমি বলতে যাচ্ছি, পুরুষ জননাঙ্গ হতে পারে বা স্ত্রী জননাঙ্গ হতে পারে। এটা আমরা জানি একটা জীবের ক্ষেত্রে থাকে পুরুষ জননাঙ্গ বা স্ত্রী জননাঙ্গ। এটা সৃষ্টির ক্ষেত্রে হচ্ছে মাইটোসিসের ভূমিকা অতিশয় গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি হচ্ছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলিত হলো, নিষেক হলো, জাইগোট হলো, ভ্রূণের সৃষ্টি হলো। এই বিষয়গুলো হচ্ছে কিসের মাধ্যমে হয়, মাইটোসিস পরিবর্তনের মাধ্যমে হয়ে থাকে। এবার আমরা আরেকটা পয়েন্ট দেখবো, সেটা হচ্ছে নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা করা। নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা করা। দেখো, একটা কোষের ক্ষেত্রে আমরা যদি ভাবি, সেক্ষেত্রে কি হয়, নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে। প্রত্যেকটা জীব কোষের কথা ভাবো, সেটা হচ্ছে প্রাণী কোষ হতে পারে বা উদ্ভিদ কোষ হতে পারে। এই প্রত্যেকটা কোষের মধ্যে কি হয়, মাইটোসিস পরিবর্তনটা ঘটে থাকে। আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে নির্দিষ্ট আকার এবং আয়তন রক্ষা করার ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে। কারণ তুমি দেখো, আমাদের ত্বক, এই ত্বকে হচ্ছে কি হয়েছে, মাইটোসিস সেল ডিভিশনটা ঘটছে। আর মাইটোসিস সেল ডিভিশন ঘটার কারণেই কিন্তু আমাদের ত্বক গুলো কি হচ্ছে, এত মসৃণ হয়েছে। এখানে যদি মায়োসিস ঘটতো তাহলে কিন্তু এরকম মসৃণ হতো না। ওকে, তো এই বিষয়টা হচ্ছে লক্ষ্য করা থাকে। এরপর আমরা হচ্ছে আরেকটা পয়েন্টে যাব, 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমে কি করবো আমরা, এই ভারসাম্য রক্ষা করা।
রক্ষা। তুমি একটু লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা জীবকোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, আর পাশাপাশি কি থাকে? সাইটোপ্লাজম থাকে। আমরা যদি কোষ বিভাজনের কথা বলি তাহলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কি কোষ বিভাজন জিনিসটাই হচ্ছে একটা কোষের নিউক্লিয়াস আর ভিতরে যে সাইটোপ্লাজম থাকে এটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আর দুই ভাগে বিভক্ত হওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে যে এটা ভারসাম্য যেন হচ্ছে রক্ষা পায়, তার মানে হচ্ছে ব্যালেন্সটা যেন রাখে, সমান সমান যেন হয়, 50-50% যেন হচ্ছে দুইটা ভাগে হচ্ছে চলে যায়। তো এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, একটা মুরগির ডিমের কথা ভাবো, এই মুরগির ডিমের মধ্যে কি থাকে? লক্ষ্য করে দেখছো যে কুসুম থাকে আর সাদা অংশ থাকে। এই কুসুমটাই হচ্ছে কি নিউক্লিয়াস, আর পাশাপাশি ওই সাদা যে অংশ থাকে মানে ওয়াটার কালার যেটা বলবো আমি, ওইটাই হচ্ছে কি সাইটোপ্লাজম। তো ওই বিষয়টাই হচ্ছে বলা হয়েছে যে যখন একটা ডিভিশন হবে তাহলে কি হবে? সমান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, ভারসাম্যটা রক্ষা করার ক্ষেত্রে এখানে কাজ করবে। আর এটাই হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য, যে সমান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এবার আমরা হচ্ছে বলবো তার পরবর্তী পয়েন্টটা, তার মানে 6 নম্বর পয়েন্টে যাবো। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা করা। ক্রোমোজোমের সমতা রক্ষা। দেখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে আমরা জানি একটু আগে বলছিলাম নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা করার কথা বলছিলাম। আমরা তো জানি যে নিউক্লিয়াসের মধ্যে সাধারণত কি থাকে? ক্রোমোজোম থাকে। একটা জীবের মধ্যে যে ডিভিশনটা হয় মূলত কি ডিভিশনটা হচ্ছে? এই ক্রোমোজোমের হচ্ছে কি হচ্ছে? ডিভিশন হয়ে যাচ্ছে, মানে বিভক্ত হয়ে যাচ্ছে। আর এই বিভক্ত হওয়ার সময় কি হবে? দুইটা ভাগের জন্য সমান সংখ্যক হচ্ছে কি থাকে? এই ক্রোমোজোম থাকে। এই বিষয়টা হচ্ছে এখানে লক্ষ্য করা হয়েছে। তার মানে হচ্ছে মাইটোসিস মানে হচ্ছে এরকম যে ক্রোমোজোম যে বিভক্ত গুলো হবে, এই ক্রোমোজোম গুলো হচ্ছে কি হতে হবে? অবশ্যই সমান দুই ভাগে বিভক্ত হতে হবে। এই বিষয়টা এখানে লক্ষ্য করার বিষয়। এরপর আমরা হচ্ছে আরেকটা বিষয় বলবো, ক্ষত স্থানাঙ্ক। পয়েন্ট নাম্বার 7 নম্বর আমরা দেখো ক্ষত স্থানাঙ্ক। ক্ষত স্থান পূরণ। তুমি দেখো কোন জায়গায় যদি কেটে যায় আমাদের তাহলে ওখানে কি হলো? ক্ষতস্থান সৃষ্টি হলো। আর ওখানে হচ্ছে কি হয়? মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। তাহলে এটা কি হয়? আস্তে আস্তে ওই কাটা জায়গাটা হচ্ছে রিকভার হয়ে যায়। যদিও দাগটা থেকে যায় কিন্তু তারপর আমরা বলবো কি প্রায় সমান ভাবে লেগে যাচ্ছে। একটা উদ্ভিদের কথা তুমি চিন্তা করে দেখো, উদ্ভিদের মধ্যে কি হয়? আমরা যদি কোনো জায়গায় হচ্ছে দা দিয়ে হচ্ছে কোনো গাছের ডাল কাটে অথবা কোনো জায়গায় হচ্ছে মাঝখানে হচ্ছে কোপ দিয়ে থাকে, তখন কি হয়? ক্ষতস্থান সৃষ্টি হয়ে থাকে। আবার কিছুদিন পরে দেখা যায় কি ওই ক্ষতস্থানটা অটোমেটিকলি কি হয়ে গেছে? পূরণ হয়ে গেছে। যে এই যে বিষয়গুলো আছে যে ক্ষতস্থানটা হচ্ছে রিকভার হয়ে যাওয়া, এটা একমাত্র হচ্ছে কাদের মাধ্যমে সম্ভব হয়? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সম্ভব হয়ে থাকে। এবার আমরা হচ্ছে লক্ষ্য করবো তার পরবর্তী পয়েন্টটা, 8 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ক্রমাগত ক্ষয়করণ। ক্রমাগত ক্ষয় পূরণ। দেখো, ক্রমাগত ক্ষয় পূরণ কোন দেহের যদি কোষগুলো হচ্ছে মারা যায়, এই যে দেখো আমাদের হচ্ছে প্রতিনিয়ত কিন্তু সেলগুলো মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে কি হইতেছে? আবার এগুলো কিন্তু উৎপাদনও হচ্ছে। তো এই যে দেখো ক্রমাগত যে ক্ষয় হয়ে যাচ্ছে, এটা পূরণ করার জন্য কে কাজ করতেছে? মাইটোসিস কোষ বিভাজনটা কাজ করছে। আর এটা কিন্তু সুশৃঙ্খল ভাবে হচ্ছে, আমাদের সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আবার নতুন করে তৈরি হচ্ছে। এমন না যে তোমার হচ্ছে কি অতিরিক্ত সেলগুলো তৈরি হচ্ছে, তা না, যেটা ঘাটতি হচ্ছে এটা আবার পূরণ করার জন্য চেষ্টা করছে। আর এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এরপর আমরা একটা পয়েন্টে যাবো, সেটা হচ্ছে পুনরুৎপাদন। 9 নম্বর পয়েন্ট, পুনরুৎপাদন। হ্যাঁ, এই পুনরুৎপাদন শব্দটা শুনলে তুমি বুঝতে পারতেছো নতুন করে তৈরি হওয়া। আমি বলবো এরকম যে আমাদের যেমন ব্লাড সেল আছে, এই ব্লাড সেলের মধ্যে হচ্ছে কি লোহিত রক্তকণিকা আছে, যার আয়ুকাল হচ্ছে কত দিন? 120 দিন। এই আয়ুকাল 120 দিন পরে কিন্তু সেটা মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে কিন্তু আবার নতুন করে তৈরি হচ্ছে। তো
তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে কার মাধ্যমে সম্ভব হচ্ছে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে। এখানে একটু লক্ষণীয় মনে রাখবে যে আমাদের যে এই ব্লাড গুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই দেহ থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে না, যাচ্ছে কি না? তাহলে এটা কি হচ্ছে? মনে রাখবে আমাদের রিফাইনাগার আছে, মানে পরিশোধনাগার আছে, আর এটা হচ্ছে কি যকৃৎ, মানে লিভার। এই লিভারের মধ্যে হচ্ছে রক্তগুলো যাচ্ছে, ওটা হচ্ছে কি হচ্ছে? রিফাইন হচ্ছে, রিফাইন হয়ে আবার নতুন করে কি করতেছে? ভালো রক্ত হিসেবে দেহের মধ্যে পৌঁছে দিচ্ছে। তো জন্ডিস যাতে কারো যদি হয়ে থাকে, মনে রাখবেন এই জন্ডিসের সময় কি হয়? বিলিরুবিনটা বেড়ে যায় আর বিলিভাইরিনটা বেড়ে যায়। আর ওই সময়টা কি হয়? এই সময়টা হচ্ছে চাকরির মতো কাজ করে কে? এই যকৃৎটা। পরবর্তীতে কি হয়? এই যকৃতের মধ্যে হচ্ছে বিলিরুবিন বা বিলিভাইরিনটা হচ্ছে রয়ে যাওয়ার কারণে কিন্তু ওইটা হচ্ছে কি হয়? হলুদ হয়ে যায় এবং আস্তে আস্তে এটা কি নষ্ট হয়ে যায়। ভালো রক্তগুলো শরীরের মধ্যে পৌঁছে দিচ্ছে, কিন্তু খারাপ জিনিসটা হচ্ছে যকৃতের মধ্যে রয়ে যাচ্ছে। এই কারণে মনে রাখবা যে জন্ডিস হলে কিন্তু কি হয়? লিভার সিরোসিস হয়। অনেক সময় তোমার শুনছে নিশ্চয়ই। তো এটা কেন হয়? ওটা হচ্ছে জন্ডিসের কারণে হয়ে থাকে। তো এই যে বিষয়গুলো আছে, আমি যেটা বলতেছিলাম, কোন উৎপাদন মানে হচ্ছে লোহিত রক্তকণিকা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, আবার নতুন করে তৈরি হওয়া। এই তৈরি হওয়ার ব্যাপারটা কে নির্ধারণ করতেছে? সেটা হচ্ছে মাইটোসিস। এই কারণে মাইটোসিস গুরুত্বটা অপরিসীম। এরপরে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীল রাখা। 10 নম্বর পয়েন্ট। গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীল রাখা। স্থিতিশীল রাখা তার মানে হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো, একটা কোষের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম বা ক্রোমোজোমের ব্যাপারটা আছে। তো এখানে বলছে যে এর যে বৈশিষ্ট্যটা থাকবে, মাতৃ যে উদ্ভিদটা ছিল, মাতৃ যে কোষটা ছিল, সেটাতে ডিভিশন হয়ে আর নতুন করে যে সৃষ্টি হচ্ছে, এই কোষগুলোর মধ্যে কি হবে? আগের যে বৈশিষ্ট্য ছিল, পরবর্তীতে যে বৈশিষ্ট্য সৃষ্টি হবে, এটা হুবহু কি হবে? একই রকম বৈশিষ্ট্য সৃষ্টি হবে, একই রকম গুণ সম্পন্ন হতে হবে। এই বৈশিষ্ট্যটা কিন্তু এখানে উল্লেখ করার বিষয়টা বলা হয়েছে। তার মানে আমি বলতে যাচ্ছি যে নতুন যে কোষগুলো সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা ডটার সেল বলে থাকি, সেটা গুণগত মানটা কি থাকবে? স্থিতিশীল থাকবে, মানে ভারসাম্য রক্ষা করবে। আগের বৈশিষ্ট্যটা কি হবে? হুবহু একই রকমের হবে। এই বিষয়টা এখানে হচ্ছে লক্ষ্য করা গেছে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। এবার আমি হচ্ছে কিছু সংজ্ঞামূলক বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। নিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস। তার মানে আমরা জানি যে মাইটোসিসটার মানে হচ্ছে সঠিকভাবে কি হবে? সেল ডিভিশনটা হবে এবং কোষ বিভাজনের মাধ্যমে কি হবে? একটা কোষ থেকে দুইটা কোষে রূপান্তর হবে, দুইটা কোষ থেকে চারটা কোষে রূপান্তর হবে। কিন্তু কখনো যদি দেখা যায় যে না, এটা সঠিকভাবে হচ্ছে না, তখন আমাদের কি প্রবলেম হতে পারে বা কি সুবিধা হতে পারে, সেই জিনিসটা আমরা লক্ষ্য করবো। তো প্রথমে একটা বিষয় বলবো, 1 নম্বর বিষয়, সেটা হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিস। লক্ষ্য করে দেখো, নেক্রোসিস শব্দটা হচ্ছে সাধারণত নিউট্রিশন থেকে আসছে। নিউট্রিশন মানে কি? পুষ্টি। যদি কখনো হচ্ছে পুষ্টির অভাবের কারণে কি সেলগুলো মারা যায়, আর ওটা নামে হচ্ছে কি? নেক্রোসিস। আমরা লক্ষ্য করবো যে গ্রামের যারা মানুষ থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তোমার হয়, খাবার টাবার ঠিক মতো পায় না, আর এতে করে কি হতে পারে? পুষ্টির অভাব হতে পারে। সেই পুষ্টির অভাবের কারণে যদি কোষগুলো মারা যায়, তাকে বলা হয় নেক্রোসিস। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসটা হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু, মানে জিনগত নিয়ন্ত্রণের মাধ্যমে মৃত্যু ঘটতে পারে। আর এটা সাধারণত একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবো। যেমন আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে মাতৃগর্ভে যখন ছিলাম, ভ্রূণ অবস্থার পরপরই যখন আমাদের হচ্ছে অর্গানগুলোর সৃষ্টি হচ্ছিল, তখন আমাদের কি হইতেছিল? হাতে এবং পায়ে আঙ্গুলগুলোর মাঝখানে কি ছিল? চামড়া দ্বারা লাগানো ছিল। তো ওই চামড়াগুলো কিন্তু কি হয়? আস্তে আস্তে মারা গেছে। এই যে মারা যে গেছে, এটা কিন্তু আমাদের লাভই হয়েছে, ক্ষতি কি হয়েছে? না, লাভই হয়েছে। দেখো আঙ্গুলগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আমরা হাঁসের কথা ভাবতে পারি, হাঁসের পা গুলো তোমরা খেয়াল করে দেখো, মাঝখানে কি ছিল? চামড়া দ্বারা লাগানো ছিল। ওরা ওদের জন্য এটা ভালো ছিল। কিন্তু আমাদের কি হয়েছে? ভ্রূণ অবস্থায় আমাদের এই চামড়াগুলো মারা গেছে।
আর মারা যাওয়ার কারণে কি হয়েছে, আমাদের হচ্ছে আঙ্গুলগুলো সহজে আমরা নড়াচড়া করতে পারতেছি। তো এটা হচ্ছে কি অ্যাপোপ্টোসিস, মানে জেনেটিক্যালি মৃত্যু। আর জেনেটিক্যালি মৃত্যু হওয়ার কারণে কি হয়েছে, আঙ্গুলগুলো সিঙ্গেল সিঙ্গেল দেখা যাচ্ছে। তো এটা ছিল হচ্ছে তোমার অ্যাপোপ্টোসিস। এবার আমি কোষচক্র সম্পর্কে আলোচনা করব। বিষয়বস্তু হচ্ছে কোষচক্র। কোষ চক্র মনে রাখবে, কোষ চক্রের ব্যাপারে সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন আসে। কোষ চক্র বলতে কি বোঝায়? মনে রাখবে, কোষ চক্রের মধ্যে তিনটা বিষয় আছে। এক নম্বর কোষের সৃষ্টি, কোষের সৃষ্টি, কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি, কোষের বৃদ্ধি, আর পরবর্তীতে বিভাজন। এই তিনটা পয়েন্টের কথা মনে রাখবে, কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। এই তিনটা বিষয় যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তার নাম হচ্ছে কোষ চক্র। আমি আরেকবার বলছি, কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই বিষয়গুলো যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তার নাম হচ্ছে কি কোষ চক্র। তো এই যে সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞাটা শুধুমাত্র হচ্ছে ক নাম্বারে যখন আসবে বা জ্ঞানমূলক যখন আসবে তখন ঠিক আছে, কিন্তু যখন অনুধাবনমূলক আসবে তখন কিন্তু বইটুকু লিখলে তোমাকে 1 নাম্বার দিবে। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে নাম্বার কত, 2। এই ক্ষেত্রে কি করবা, প্রাথমিক অবস্থায় সংজ্ঞাটা লিখে একটা প্যারা দিবা, তারপরে হচ্ছে তুমি লিখবা তার পরবর্তী টপিকস গুলো, যেটা আমি এখন বলবো। এখন হচ্ছে এই কোষ চক্রটা কে আবিষ্কার করছে, হাওয়ার্ড এবং হচ্ছে পেল। এখানে হাওয়ার্ড এবং পেল এরা সর্বপ্রথম হচ্ছে যে গবেষণা করছিলেন। তো এই বিষয়টা তুমি পরবর্তী লাইনে লিখতে পারো। এবং মানব দেহে সাধারণত কতগুলো সেল আছে, 100 ট্রিলিয়ন হচ্ছে সেল থাকে। জাস্ট ক্যান ইউ ইমাজিন, 100 ট্রিলিয়ন হচ্ছে কি থাকে, কোষ থাকে। তো ওই বিষয়টা তুমি এখানে লিখতে পারো। এরপর হচ্ছে তুমি লিখবা কোষ চক্রকে আমরা দুইটা অংশ ভাগ করতে পারি, একটা এম ফেজ পর্যায় আর একটা হচ্ছে কি ইন্টারফেজ পর্যায়। এম ফেজ যেটা আমরা হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনটা বলছিলাম, তো এটা হচ্ছে এম ফেজ পর্যায়। আর ইন্টারফেজ মানে হচ্ছে প্রস্তুতিমূলক পর্যায়। তো এর পাশাপাশি তুমি এটাও লিখবা যে এম ফেজ পর্যায়ের জন্য সময় লাগে 5 থেকে 10%। আমি কতক্ষণ বলছি, 5 থেকে 10% সময় লাগে। আর ইন্টারফেজের জন্য সময় লাগে হচ্ছে 90 থেকে 95 ভাগ। 90 থেকে 95% হচ্ছে ইন্টারফেজের জন্য সময় লাগে। তো এই বিষয়গুলো যখন তুমি ওই অংশগুলো লিখবা তখন দেখা যায় পরিপূর্ণ অ্যান্সারটা হয়ে যাবে। স্যারে 2 নম্বর দিতে তোমাকে খুশির ছলে হচ্ছে দিয়ে দেবে। তো এটা এখন হচ্ছে আমি আরেকটা বিষয় বলবো যে মাইটোসিস কোষ বিভাজন সাধারণত কাদের ক্ষেত্রে ঘটে, এই বিষয়টা আমরা এখন বলবো। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস কোথায় ঘটে? মনে রাখবে, 1 নম্বর পয়েন্টে আমি লিখবো যে সাধারণত উদ্ভিদের বা প্রাণীর হচ্ছে দৈহিক কোষে ঘটে থাকে। দৈহিক কোষে ঘটে। এটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তাদের দৈহিক কোষে সাধারণত হচ্ছে কি ঘটে, মাইটোসিস ঘটে। এবং দ্বিতীয় নম্বর, তার কাণ্ড, উদ্ভিদের কাণ্ড বা তার শাখা প্রশাখা শাখা প্রশাখা শীর্ষে ঘটে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো, একটা উদ্ভিদের কি থাকে, কাণ্ড থাকে বা তার শাখা প্রশাখা থাকে। আর এই শাখা প্রশাখা কোন জায়গায় ঘটে, শীর্ষে হচ্ছে মাইটোসিস ঘটে থাকে। এরপর আমরা 3 নম্বর পয়েন্টে লিখবো মূলের বদ্ধি অংশ শীর্ষে, মূলের বদ্ধি
শীর্ষে ও ক্যাম্বিয়ামে। মূলের অধিকাংশ শীর্ষ বলতে একটা মূলের যে অগ্রভাগ থাকে তার আগার শীর্ষে হচ্ছে কি হয় মাইটোসিস ঘটে। আর ক্যাম্বিয়ামে বলা হয়েছে, তুমি তো জানো যে ক্যাম্বিয়াম মানে হচ্ছে পরিবহন টিস্যু, আর পরিবহন টিস্যু মানে হচ্ছে কি জাইলেম এবং ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েমের হচ্ছে কি শীর্ষে হচ্ছে কি হয় এই মাইটোসিসটা ঘটে থাকে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন অঙ্গ পতঙ্গে মাইটোসিস ঘটে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হচ্ছে মাইটোসিস ঘটে থাকে। তার মানে উদ্ভিদের যে কোনো হচ্ছে দেখে আর মানুষের হচ্ছে বা প্রাণীর হচ্ছে যে কোনো দেহে হচ্ছে কি মাইটোসিস ঘটে থাকে। আর লাস্টে বলবো 5 নম্বর পয়েন্ট, জননাঙ্গ। জননাঙ্গ গঠন ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি। দেখো জননাঙ্গ গঠন এখানে পুরুষ জননাঙ্গ হতে পারে বা স্ত্রী জননাঙ্গ হতে পারে। তাদের হচ্ছে কি ওটা গঠনের ক্ষেত্রে হচ্ছে মাইটোসিস ঘটে। আর এছাড়াও হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হলে নিষেক হলো, জাইগোট হলো, ভ্রূণের সৃষ্টি হলো, সেখানে কি হয় মাইটোসিস সেলিব্রেশনটা ঘটে থাকে। তো দেখো এই যে আমি পয়েন্ট আকারে লিখছি, এটা তোমাদের জন্য হচ্ছে সুবিধা হবে, কারণ এটা মনে রাখতে তোমার সুবিধা হবে, পাশাপাশি নাম্বার পেতেও সুবিধা হবে। কারণ এই মাইটোসিস কোথায় ঘটে এটা 2 নম্বরের জন্য আসে, অনুধাবনমূলক প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এখন খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে এইভাবে লিখলে কি হবে, নাম্বারটা হচ্ছে ভালো পাবে। তো আশা করি বুঝতে পারছো মূলত হচ্ছে আজকে যে বিষয়গুলো তোমাদেরকে পড়াইছি, যেমন হচ্ছে মাইটোসিসের গুরুত্ব আমি বলছি, তারপরে হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কথাটা আমি বলছিলাম, নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের কথা বলছি, তারপরে আমি হচ্ছে কোষচক্রের ব্যাপারটা বলছিলাম যে কোষচক্র হচ্ছে বলতে কি বুঝো, এবং সর্বশেষ আমি কি বলছি মাইটোসিস কোথায় ঘটে। এই বিষয়গুলো তুমি ভালো করে হচ্ছে বাসায় পড়বে, আরো ভালো বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।